আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা দাউদ পাবলিক ক্লাস লাইভ ক্লাস 2011-12 ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে জাতীয় আয় চ্যাপ্টারে আমরা যেটা চলমান অবস্থায় ছিলাম, এই জাতীয় আয় চ্যাপ্টারে জাতীয় আয় পরিমাপের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমি তোমাদের দেখাবো। একটি দেশের জাতীয় আয় হচ্ছে সে দেশের অর্থনীতির মেরুদণ্ড। জাতীয় আয়ের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক প্রকৃত অবস্থা জানা যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশ্বের যে সমস্ত উন্নত, অনুন্নত বা উন্নয়নশীল যে সমস্ত দেশই থাকুক না কেন, এই সমস্ত দেশে সাধারণত জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে নানা ধরনের জটিলতার কারণে সঠিক জাতীয় আয় নিরূপণ করা সম্ভব হয় না। তা আমাদের দেশের মতো দেশেও এই জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা রয়েছে। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমরা যে সমস্ত সমস্যাগুলো দেখতে পাই তা হচ্ছে এক, দ্বৈত গণনা সমস্যা। দ্বৈত গণনা সমস্যা এটাকে বলা হয় ডাবল কাউন্টিং প্রবলেম। অর্থাৎ দেখা যায় যে একই জিনিসের যদি দুইবার গণনা করা হয় এটাকে বলা হবে দ্বৈত গণনা। যেমন গম থেকে আটা হয়, আটা থেকে রুটি তৈরি করা হয়, কিন্তু এই গম থেকে আটার দাম একবার নির্ধারণ করলে আবার রুটি থেকে মানে আটা থেকে রুটি তৈরি করলে তার মূল্য যদি আরেকবার নির্ধারণ করা হয় তাহলে একই জিনিসের দুইবার গণনায় চলে আসতে পারে। এ কারণে এটাকে বলা হয় দ্বৈত গণনা সমস্যা। এ কারণে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে এই জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যের মূল্য হিসাব করতে হবে, কিন্তু কোনো মাধ্যমিক বা প্রাথমিক দ্রব্যের মূল্য হিসাব করা যাবে না। সুতরাং এই দ্বৈত গণনা সমস্যা আমাদের পরিহার করতে হবে। আর এই দ্বৈত গণনা সমস্যা পৃথিবীর উন্নত বা অনুন্নত বা উন্নয়নশীল প্রায় প্রত্যেক দেশে এই ধরনের সমস্যা রয়েছে। 2 নাম্বার, অবিকৃত পণ্য দ্রব্য ও সেবা। অর্থাৎ যে সমস্ত দ্রব্য শুধুমাত্র ভোগ করা হয় কিন্তু বিক্রয় করার যোগ্য নয়, যেমন কৃষক তার উৎপাদিত দ্রব্য সে ভোগের জন্য উৎপাদন করতে পারে, বা কিছু অংশ ভোগের জন্য এবং কিছু অংশ সে বাজারে বিক্রয় করার উদ্দেশ্যে বা আয়ের উদ্দেশ্যে সে সাধারণত উৎপাদন করতে পারে। সেক্ষেত্রে এই অবিকৃত পণ্যদ্রব্যের মূল্য, এই অবিকৃত পণ্যদ্রব্যের মূল্য কিভাবে নির্ধারিত হবে তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেক সময় দেখা যায় যে অবিকৃত পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে তুলনা করা হয় না দেখে ওই দ্রব্যের মূল্য কিভাবে নির্ধারিত হবে এটা হিসাব করা হয় না, ফলে এটা জাতীয়তা আয় থেকে বাদ পড়ে যায়। 3 নাম্বার, শ্রেণীবিন্যাস। যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন করা হয়, কোন দ্রব্য উন্নত মানের হতে পারে, কোন দ্রব্য মাঝারি ধরনের হতে পারে, আর কোন দ্রব্য নিম্নমানের হতে পারে। এখন এই নিম্নমানের পণ্যের সাথে যদি উন্নত মানের পণ্য এক করা হয় তাহলে সেটা কিন্তু নিম্নমানের মূল্যেই বিক্রয় করা হয়। তা আমরা এখানে জাতীয় আয় যখন হিসাব করা হয় তখন এই শ্রেণীবিন্যাস করা অত্যন্ত কঠিন ব্যাপার। আর এই কারণে সাধারণত দেখা যায় যে সাধারণত কৃষক শ্রেণী তারা উৎপাদিত পণ্য শ্রেণীবিন্যাস বা নমুনাকরণ করতে পারে না, কোনটা উন্নত মানের পণ্য, কোনটা মাঝারি ধরনের পণ্য, কোনটা নিম্নমানের পণ্য, ফলে নিম্নমানের মূল্যে সাধারণত বিক্রয় করতে হয়। এরপরে 4 নম্বর, সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব। আমাদের পরিসংখ্যান ব্যুরো আছে বা বিভিন্ন ধরনের তথ্য যেখান থেকে সরবরাহ করা হয় সেখান থেকে দেখা যায় যে অনেক সময় সঠিক তথ্যের অভাবের কারণে সঠিকভাবে পণ্য সাধারণত উৎপাদন থেকে শুরু করে তার মূল্য নির্ধারণ করা সম্ভব হয় না, ফলে সঠিক জাতীয় আয় নিরূপণ করা সম্ভব হয় না। তাছাড়া আমাদের পরিসংখ্যান যে সমস্ত বুলেটিন থেকে আসে তারা অনেক সময় সঠিক দক্ষতা সম্পন্ন বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সে কাজে নিয়োজিত করে না, ফলে দেখা যায় যে সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাবে সঠিক জাতীয় আয় পরিমাপ করা সম্ভব হয় না। 5, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণ। সাধারণত জাতীয় আয় পরিমাপ করতে গেলে বা চলতি উৎপাদন ব্যবস্থা চলাকালে সেখানে দেখা যায় যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হতে পারে, কারণ যন্ত্রপাতি মেরামত বা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেটা চলতি উৎপাদন বজায় রাখার জন্য যন্ত্রপাতি মেরামত করার প্রয়োজন, আর এই মেরামতের জন্য সাধারণত খরচ হয়ে থাকে। এই ধরনের ব্যয় নির্ধারণ করা অত্যন্ত জটিল বিষয়, আর যার কারণে দেখা যায় যে এই ক্ষয়ক্ষতিজনিত ব্যয় আসলে কতটা হবে এটা আগে থেকেই নির্ধারণ করা অনেক কঠিন ব্যাপার, আর এর ফলে সঠিক জাতীয় আয় পরিমাপ করা সম্ভব হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে একটি দেশে জাতীয় আয় হচ্ছে অর্থনীতির মেরুদণ্ড।
একটি দেশের সঠিক অর্থনৈতিক অবস্থা এই জাতীয় আয় থেকেই নিরূপণ করা সম্ভব। এবং এক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই দ্বৈতকরণ সমস্যা বা অবিকৃত পণ্যদ্রব্য বা সেবা অর্থাৎ ভোগ্য পণ্যের মূল্য এক ধরনের নির্ধারিত হয়, আর হচ্ছে বিকৃত দ্রব্যের মূল্য এক ধরনের নির্ধারিত হয়, কিন্তু যেগুলো অবিকৃত অবস্থায় থাকে সেগুলো কিন্তু সঠিকভাবে এর মূল্য নিরূপণ করা সম্ভব হয় না। এই সমস্ত সমস্যার কারণে একটি দেশে সঠিকভাবে জাতীয় আয় নিরূপণ করা সম্ভব হয় না। এরপরে ছাত্রছাত্রী জাতীয় আয় পরিমাপের পদ্ধতি রয়েছে। আমরা সাধারণত জাতীয় আয় 3টি পদ্ধতিতে পরিমাপ করে থাকি। আমি পরবর্তী প্রশ্নে আমি তোমাদের দেখাবো জাতীয় আয় কিভাবে পরিমাপ করতে হয়। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জাতীয় আয় পরিমাপ করতে পারে। তাহলে এই পরিমাপের পদ্ধতিগুলো কি কি সেটা এবার আমি দেখাবো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় সাধারণত 3টি পদ্ধতিতে পরিমাপ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আয় পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি। তাহলে একটি দেশে সঠিক জাতীয় আয় পরিমাপ করতে গেলে 3টা পদ্ধতির প্রয়োজন। এটা যে কোনো পদ্ধতিতেই যে কোনো দেশ জাতীয় আয় পরিমাপ করতে পারে। যেমন উৎপাদন পদ্ধতি, মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নিরূপণ করা হয়। আয় পদ্ধতি, এটা হচ্ছে মার্কিন যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে এই জাতীয় আয় আয় পদ্ধতিতে পরিমাপ করা হয়। আর ব্যয় পদ্ধতি, এটাও বিশ্বের বিভিন্ন দেশে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। তাহলে প্রথমে আমি দেখাবো উৎপাদন পদ্ধতিটা। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক বা বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। অর্থাৎ আবার বলছি, একটি দেশে কোনো পণ্য চূড়ান্ত দ্রব্যের বিক্রয় করা হলো, প্রতিটা দ্রব্যের মূল্যই কিন্তু বাজারে পৃথক পৃথক। ধরি বাজারে একটা চূড়ান্ত পণ্য এক্স দ্রব্য বাজারে বিক্রয় হচ্ছে। এক্স এর বিভিন্ন একক থাকতে পারে, 1 থেকে m অসংখ্য একক এক্স এর থাকতে পারে। তাহলে আমরা সেখানে কি লিখতে পারি, x1 x2 x3 আপ টু xn। অর্থাৎ x এর 1 থেকে m অসংখ্য একক বাজারে চূড়ান্ত দ্রব্য বিক্রয় হতে পারে এবং প্রতিটি দ্রব্যের মূল্যই কিন্তু পৃথক পৃথক। যেমন x1 এর মূল্য হচ্ছে p1, p তে হচ্ছে প্রাইস, x1 এর মূল্য p1, x2 এর মূল্য হচ্ছে p2, x3 এর মূল্য হচ্ছে p3, এভাবে xn এর মূল্য হচ্ছে pn। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতিটি চূড়ান্ত দ্রব্যকে তার প্রতিটা পৃথক পৃথক মূল্যে বিক্রয় করা হচ্ছে। x1 কে p1 মূল্যে, x2 কে p2 মূল্যে, x3 কে p3 মূল্যে, এভাবে xn কে pn মূল্যে বিক্রয় করা সম্ভব। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে এই উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা কি হবে খেয়াল করো। y সমান সমান প্রতিটি পরিমাণকে তার দাম দ্বারা গুণ করতে হবে, গুণ করে তার সমষ্টির মাধ্যমে পাওয়া যাবে হচ্ছে জাতীয় আয়। তাহলে x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস xn pn। অর্থাৎ এভাবে আমরা 1 থেকে n পর্যন্ত অসংখ্য চূড়ান্ত দ্রব্য প্রতিটা মূল্যে পৃথক পৃথক মূল্যে আমরা বিক্রয় করতে পারি এবং তার সমষ্টির মাধ্যমে পাওয়া যাবে হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। এক্ষেত্রে জাতীয় আয়কে এই যে এত বড় একটা সূত্র, এই সূত্রটাকে আমরা সংক্ষিপ্ত পরিসরে দেখাতে পারি। তাহলে সংক্ষিপ্ত পরিসরে দেখাতে গেলে তোমরা সবাই খেয়াল করো, এটা হচ্ছে সামেশন চিহ্ন, এটা তোমরা নিচের ক্লাসে করেছো। সামেশন মানে হচ্ছে সমষ্টি, অর্থাৎ বড় এই সূত্রটিকে সংক্ষিপ্তভাবে দেখাতে গেলে আমাদের সামেশন xi pi, তাহলে i = 1 থেকে n। এখানে লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমা আমি দেখিয়েছি i = 1 আর আপার লিমিট হচ্ছে n। অর্থাৎ তোমরা খেয়াল করো যে p এর মূল্য 1 থেকে n,
নিম্ন সীমা হচ্ছে 1 আর উচ্চ সীমা হচ্ছে n। x এর নিম্ন সীমা হচ্ছে 1 আর উচ্চ সীমা হচ্ছে n। এটাকেই আমি সংক্ষিপ্ত পরিসরে দেখিয়েছি সামেশন xi pi, এখানে i = 1 থেকে n। তাহলে এই হচ্ছে তোমার উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। এখন এই পদ্ধতিতে আমি কিছুক্ষণ আগে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়, অর্থাৎ সে দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হবে তার বাজার মূল্যের মাধ্যমে গুণ করে তার সমষ্টির মাধ্যমে পাওয়া যাবে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে এই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সতর্কতাগুলো কি? 1 নাম্বার, যে কোনো প্রাথমিক বা মাধ্যমিক দ্রব্য জাতীয় আয় গণনা করা যাবে না। 1 নম্বর সতর্কতা হচ্ছে কোনো প্রাথমিক বা মাধ্যমিক দ্রব্য জাতীয় আয় গণনা করা যাবে না। 2 নম্বর বলা হচ্ছে পুরাতন মূলধন সম্পত্তির হিসাব নতুন কোনো হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, অর্থাৎ বিগত আর্থিক বছরের হিসাব নিকাশ বিগত আর্থিক বছরে সেটা ক্লিয়ার করতে হবে, কিন্তু সেটা নতুন আর্থিক বছরে সেটা ঢুকানো যাবে না। 3 নম্বর, কোনো হস্তান্তর পাওনা জাতীয় আয়ের সাথে যুক্ত করা যাবে না। হস্তান্তর পাওনা কি? সেটা হচ্ছে বিনা পরিশ্রমে অর্জিত আয়কে বলা হয় হস্তান্তর পাওনা। যেমন ভিক্ষা করতে গেলে শুধু মানুষের কাছে চাইলেই হয়ে যাবে। দান, অনুদান, বয়স্ক ভাতা, বেকার ভাতা, এগুলোর জন্য কিন্তু আলাদা কোনো পরিশ্রম করা লাগে না। তাহলে এই যে ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা, এটা জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতির সময় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত দ্রব্যের দাম বেড়ে না যায় বা স্বাভাবিক অবস্থায় এই জাতীয় আয় নিরূপণ করার চেষ্টা করতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে পরোক্ষ কর জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। তাহলে এই সমস্ত সাবধানতা বা সতর্কতাগুলো জাতীয় আয়ের যে উৎপাদন পদ্ধতি, এই উৎপাদন পদ্ধতি সময় এই বিষয়গুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এই গেল উৎপাদন পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি। আয় পদ্ধতি, জাতীয় আয়ের আয় পদ্ধতি। আয় পদ্ধতি, আয় পদ্ধতিতে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে উৎপাদন করতে গেলে আমরা জানি যে বিস্তৃত দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের যে জাতীয় আয় বা উৎপাদন ক্ষেত্রে আমরা যে উপকরণগুলো দেখতে পাই সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি যদি উৎপাদন ক্ষেত্রে কাজে লাগানো হয় তাহলে তার মালিককে দেওয়া হয় হচ্ছে খাজনা। শ্রমিককে তার পারিশ্রমিক বাবদ দিতে হয় শ্রম মানে পারিশ্রমিক মজুরি। শ্রমিককে তার পারিশ্রমিক হিসেবে দিতে হয় মজুরি। তারপরে হচ্ছে মূলধনকে তার পারিশ্রমিক হিসেবে দিতে হয় সুদ, এবং সংগঠককে তার পারিশ্রমিক হিসেবে দিতে হয় মুনাফা। অর্থাৎ প্রতিটি উপকরণে খাজনা, মজুরি, সুদ, মুনাফা আকারে তাদের পারিশ্রমিক পাচ্ছে। তাহলে আমরা ভূমিকে দিচ্ছি খাজনা, মূলধনকে দিচ্ছি সুদ, শ্রমিককে দিচ্ছি মজুরি এবং সংগঠককে দিচ্ছি মুনাফা। তাহলে প্রতিটি উপকরণেই তাদের পারিশ্রমিক আকারে আয় পেয়ে যাচ্ছে। তাহলে এই আয়গুলো সমষ্টির মাধ্যমে পাবো আয় পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে আমরা এর সূত্র লিখতে পারি জাতীয় আয় y সমান সামেশন r প্লাস সামেশন w। সামেশন r এর হচ্ছে রেন্ট মানে খাজনা, সামেশন রেন্ট মানে খাজনার সমষ্টি, যোগ সামেশন ওয়েজ অর্থাৎ মজুরির সমষ্টি, যোগ সামেশন i মানে ইন্টারেস্ট অর্থাৎ সামেশন i সুদের সমষ্টি, প্লাস সামেশন পাই অথবা প্রফিট মানে হচ্ছে মুনাফা। তাহলে সামেশন পাই বা প্রফিট মানে হচ্ছে মুনাফা সমষ্টি। তাহলে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা এর সমষ্টির মাধ্যমে আমরা পাবো আয় পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে এই হচ্ছে আয় পদ্ধতির জাতীয় আয়ের সূত্র। এক্ষেত্রে এখানে তোমরা লিখে দিতে পারো আর সমান খাজনা, W সমান মজুরি, আয় সমান সুদ আর পাই সমান হচ্ছে মুনাফা। তাহলে এভাবে আমরা আয় পদ্ধতিতে জাতীয় আয় নিরূপণ করতে পারি। এখন এই আয় পদ্ধতিকে জাতীয় আয় বিশ্বের বেশ কিছু উন্নত দেশ এই আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করে থাকে। তার মধ্যে ব্রিটেন অর্থাৎ মার্কিন যুক্তরাজ্য, এটা হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয় এবং বিশ্বের কিছু উন্নত দেশ এই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করে থাকে।
এই আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে বেশ কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে 1 নম্বরে বলা হচ্ছে পুরাতন মূলধন সম্পত্তির হিসাব জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার করা হয় এই প্রতিটা উপকরণ যাতে তাদের পারিশ্রমিক সঠিক আকারে পেয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে মাতৃস্নেহ অর্থাৎ যার কোনো আর্থিক বিনিময় নেই সেটা জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে বিদেশ থেকে অর্জিত অর্থ জাতীয় আয়ের সাথে যোগ করতে হবে আর বিদেশে প্রাপ্য অর্থ জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। তাহলে এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে সাধারণত আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে হবে। এরপরে আসবে জাতীয় আয় 3 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। জাতীয় আয়ের ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে তোমরা জাতীয় আয়ের যে সংজ্ঞাটা শিখেছ বা জিএনপি এর যে সংজ্ঞাটা শিখেছ একই বিষয়। এক্ষেত্রে সমাজের সকল ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হলো জাতীয় আয়। অর্থাৎ সমাজের যত জনগণ বসবাস করে তাদের মোট ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং রপ্তানি এবং আমদানির যে ব্যবধান এইটার সমন্বয়ে পাওয়া যাবে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। এক্ষেত্রে জাতীয় আয় সূত্রটা হবে এরকম: y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। অর্থাৎ তোমরা এর আগে দেখেছো যে 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের সূত্রে আছে c তে হচ্ছে ভোগ ব্যয় কনজাম্পশন, i তে হচ্ছে বিনিয়োগ ব্যয় অর্থাৎ ইনভেস্টমেন্ট, g তে হচ্ছে সরকারি ব্যয় অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, x এ হচ্ছে এক্সপোর্ট মানে রপ্তানি, m এ হচ্ছে ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। অর্থাৎ c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। অর্থাৎ 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে বা খোলা অর্থনীতিতে জাতীয় আয়ের সূত্রটা হবে c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। তাহলে এইভাবে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নিরূপণ করতে হবে। এক্ষেত্রে তোমরা লিখে দিতে পারো c সমান ভোগ ব্যয়, i সমান বিনিয়োগ ব্যয়, g সমান সরকারি ব্যয়, x সমান রপ্তানি আর m সমান আমদানি। ছাত্রছাত্রীরা সবাই খেয়াল করো, c তে হচ্ছে ভোগ ব্যয়, i তে হচ্ছে বিনিয়োগ ব্যয়, g তে হচ্ছে সরকারি ব্যয়, x এ হচ্ছে এক্সপোর্ট মানে রপ্তানি, m এ হচ্ছে ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। এবং ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে এক্ষেত্রেও আমাদের বেশ কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে আমাদের প্রথমে পুরাতন মূলধন সম্পত্তির হিসাব, এটা অর্থাৎ প্রতিটা আর্থিক বছরের হিসাব আর্থিক বছরে করতে হবে। পুরাতন মূলধন সম্পত্তির হিসাব এখানে করা যাবে না। 2 নম্বরে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যে অবঙ্কিত মুনাফা, যে মুনাফা এখনো বন্টন করা হয়নি এটাও জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত বিষয়ের আর্থিক কোনো লেনদেন হয় না যেমন মাতৃস্নেহ, এগুলো জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। অর্থাৎ মাতৃস্নেহ এটা কোনো অর্থের বিনিময়ে কোনো বিষয় নয়, আমাদের এই ধরনের বিষয় জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। এরপরে হচ্ছে পুরাতন সহায় সম্পত্তি নতুন সহায় সম্পত্তির সাথে কিভাবে অন্তর্ভুক্ত হবে এই বিষয়ে সঠিক কোনো দিক নির্দেশনা না থাকলেও মোটামুটি প্রতিটা আর্থিক বছরের যে হিসাব নিকাশ প্রতিটা আর্থিক বছরে সেটা করতে হবে। পুরাতন যে আর্থিক বছরের হিসাব এটা নতুন আর্থিক বছরে ঢুকানো যাবে না। এবার প্রত্যক্ষ কর জাতীয় আয় থেকে বাদ দিতে হবে, প্রত্যক্ষ কর জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। এরপরে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের সময়, অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন দাম দ্রব্যের দাম ক্রমাগত বেড়ে যায় এবং অর্থের মূল্য কমে যায় এই অবস্থা, এবং যখন মুদ্রা সংকোচন অর্থাৎ দ্রব্যের দাম তুলনামূলকভাবে অনেক কম কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, এই অবস্থাকে মুদ্রা সংকোচন বলে। তাহলে এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কোনোটাই অর্থনীতির জন্য শুভকর কোনো বিষয় নয়। তাহলে এই সমস্ত পরিস্থিতিতে এই জাতীয় আয় যাতে পরিমাপ না করা হয় সেদিকে সরকারি এবং বেসরকারি সকল বিষয়ে দৃষ্টি এখানে দিতে হবে। সরকারি এবং বেসরকারি খাত উভয় খাতে
এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জাতীয় আয় নির্ভর করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি, তিনটা পদ্ধতি জাতীয় আয় রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশেই এই উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি বা ব্যয় পদ্ধতি বিভিন্ন পদ্ধতি এখানে অবলম্বন করে থাকে। তার ভিতরে যে দেশের সুবিধা যেখানে সেই দেশ সেভাবেই হচ্ছে জাতীয় আয়ের মাধ্যমে জাতীয় আয় নিরূপণ করে থাকে। তবে যে পদ্ধতিতেই জাতীয় আয় পরিমাপ করা হোক না কেন সেখানে এক এবং অভিন্ন ফলাফল আসে। অর্থাৎ তিনটা পদ্ধতিতেই আমরা লিখতে পারি যে তিনটা পদ্ধতি, আয় পদ্ধতি সমান সমান উৎপাদন পদ্ধতি সমান সমান ব্যয় পদ্ধতি, তিনটা পদ্ধতিতে একই ধরনের ফলাফল আসে। অর্থাৎ উৎপাদন পদ্ধতি সমান সমান আয় পদ্ধতি সমান সমান ব্যয় পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতেই জাতীয় আয় পরিমাপ করা হোক না কেন সেক্ষেত্রে এক এবং অভিন্ন ফলাফল এখানে আসে। আর এক্ষেত্রে যে দেশের সুবিধা যেমন তার উপর ভিত্তি করেই যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে। আমি কিছুক্ষণ আগে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন পদ্ধতি, ব্রিটেনের হচ্ছে আয় পদ্ধতি, এভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে। আমাদের দেশে কখনো উৎপাদন পদ্ধতি, কখনো ব্যয় পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি এবং সেক্ষেত্রে দেখা যায় যে পদ্ধতিতে অবলম্বন করা হোক না কেন উৎপাদন পদ্ধতি সমান সমান আয় পদ্ধতি সমান সমান ব্যয় পদ্ধতি, অর্থাৎ তিনটা পদ্ধতিতে একই ধরনের ফলাফল নির্দেশ করে। তাহলে এভাবে আমরা জাতীয় আয়ের মাধ্যমে যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক চালচিত্র এখান থেকে বের করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা গতদিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে জাতীয় আয়ের বিভিন্ন ধারণা ছিল। সেই ধারণার ভিতরে তোমাদের দুইটা তিনটা পার্থক্য আমি লিখে দেবো। এই দুইটা তিনটা পার্থক্য তোমরা ওই ধারণার ভিতর থেকে খুলে ফেলবে। তা আমি সেই প্রশ্নগুলো একটু লিখছি, তোমরা একটু লিখে নাও। 1 নম্বরে জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য। তোমাদের অনুধাবন প্রশ্নে আসলে দুইটা করে পার্থক্য সেখানে তোমাদেরকে লিখতে হবে। জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য করো। এখানে যখন অনুধাবন প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসবে মাত্র দুইটা পার্থক্য তোমাদের এখানে দিতে হবে। 2 নম্বর বলা হচ্ছে জিএনপি ও এনএনপি এর মধ্যে পার্থক্য। জিএনপি ও এনএনপি, আগেরটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দ্বিতীয়টা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর নেট ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে জিডিপি ও এনডিপি এর মধ্যে পার্থক্য। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ডোমেস্টিক প্রোডাক্ট এর মধ্যে পার্থক্য। প্রতিটা পার্থক্যেরই তোমরা দুইটা করে পার্থক্য, অর্থাৎ পুরো ধারণা রাখলে ভালো হয়, কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের অনুধাবন প্রশ্নে আসলে দুটো করে পার্থক্য তোমাদের লিখতে হবে এবং এগুলো যে পূর্ণরূপ এই পূর্ণরূপগুলো শিখবে। অর্থাৎ জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা এমসিকিউতে আসে। প্রায় দেখা যায় যে এই ধরনের প্রশ্ন আসে যে জিএনপি এর পূর্ণরূপ কি, জিডিপি এর পূর্ণরূপ কি, এগুলো তোমরা পূর্ণরূপগুলো শিখবে এবং পার্থক্য শিখে রাখবে। আমি আগামী দিন তোমাদের অঙ্ক করাবো, জাতীয় আয়ের উপর অঙ্ক করাবো। তোমরা এই জাতীয় আয়ের উপরে যে অঙ্ক শিখবে তার জন্য তোমরা জাতীয় আয়ের 2 খাত বিশিষ্ট অর্থনীতি y সমান c প্লাস i, 3 খাত বিশিষ্ট অর্থনীতি c প্লাস i প্লাস g এবং 4 খাত বিশিষ্ট অর্থনীতি c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m, অর্থাৎ 4 খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমটা 2 খাত বিশিষ্ট অর্থনীতি, সেখানে শুধুমাত্র ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় নির্দেশ করছে। পরেরটা হচ্ছে 3 খাত বিশিষ্ট অর্থনীতি, অর্থাৎ y সমান c প্লাস i প্লাস g, এটা হচ্ছে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে দেখানো হচ্ছে। এরপর দেখো
y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস এর, এটা হচ্ছে 4 ঘাত বিশিষ্ট অর্থনীতিতে দেখানো হচ্ছে। তাহলে এই 2, 3 এবং 4 ঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের যে সূত্র, এই সূত্রটা তোমরা অবশ্যই শিখবে, কারণ অঙ্ক করতে গেলে আমাদের এই 3টে সমীকরণের উপর ভিত্তি করেই কিন্তু অঙ্ক করতে হবে। এবং অনেক সময় বিনিয়োগের পরিমাণ বাড়লে জাতীয় অর্থনীতি কি রূপ হচ্ছে, বা সঞ্চয়ের পরিমাণ বাড়লে কেমন হচ্ছে, বা হচ্ছে ভোগের পরিমাণ বাড়লে জাতীয় আয় কি রূপ হবে, অথবা একটা ভোগ অপেক্ষক দেওয়া থাকলো, সেখান থেকে ভোগ রেখাটা কিভাবে অঙ্কন করতে হবে, এই রেখাগুলো আমাদের অঙ্কন করতে হবে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের 2 ঘাত বিশিষ্ট অর্থনীতি এবং 3 ঘাত বিশিষ্ট অর্থনীতি, এই 2 ঘাত এবং 3 ঘাত বিশিষ্ট অর্থনীতি সমীকরণ দেওয়া থাকবে। সেই সমীকরণ থেকে কিভাবে একটা চিত্র অঙ্কন করতে হবে এবং সেটা পূর্ণ নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, অর্থাৎ একটি দেশে বেকারত্ব বা কর্মসংস্থান বা জাতীয় আয়ের ক্ষেত্রে সেটা পূর্ণ মানে কর্মসংস্থান নির্দেশ করবে আর নাকি হচ্ছে বেকারত্ব নির্দেশ করবে, এই ধরনের বিষয় চিত্রের সাহায্যে দেখানো। তাহলে আগামী দিন আমরা মোটামুটি এই সমস্ত বিষয়ের উপর অঙ্ক করব, এবং জাতীয় আয়ের অঙ্ক কিন্তু প্রায় সবসময় থাকে। তোমরা এই অঙ্কের ক্লাস অবশ্যই করবে এবং এই সমীকরণগুলো তোমরা শিখে আসবে, যেটার উপর ভিত্তি করে আমি অঙ্কগুলো করালে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। প্রিয় ছাত্রছাত্রী, জাতীয় আয় পড়তে গিয়ে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, চ্যাপ্টারটা অত বেশি কঠিন নয়, কিন্তু এটা যদি মনোযোগের সাথে করো তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে সামনের দিন এই সমীকরণগুলো দেখে আসবা, এটা তোমাদের বাড়ির কাজ। এটা করলে আমি অঙ্কগুলো তোমাদের সঠিকভাবে করতে সক্ষম হব। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।